একটা ছেলে হঠাৎ করে হিজড়াতে পরিণত হয়ে যায় আর সেই হিজড়াকেই জোর করে ধর্ষণ করে গ্রামের এক মাতব্বর। সবচেয়ে অবাক করা বিষয় হলো কিছুদিনের মধ্যেই সেই হিজড়াটা গর্ভবতী হয়ে পড়ে আর তারপরেই শুরু হয়ে যায় নিয়তির করুণ খেলা। আজকের গল্পটা সম্পূর্ণ অন্য ধাঁচের একটা গল্প। আশা করি গল্পটা আপনাদেরকে হতাশ করবে না। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় মূল গল্পে। একটা ছোট্ট সিমসাম গ্রাম। সেই গ্রামে বেড়ে উঠছে ময়না নামের এই ছোট্ট ছেলেটা। তার বাবা বেঁচে নেই, আছে শুধু মা, ভাই আর বড় বোন। কিন্তু তার মা আর বড় বোন টিয়া একটা জটিল রোগে আক্রান্ত। এই রোগের কারণে তারা এখন পঙ্গু হয়ে গেছে। তার বড় ভাইয়ের নাম রঞ্জু, তবে সে কোনো কাজের কাজ করে না। রঞ্জু কোনো কাজের কাজ না করলেও সে আসলে গোপনে মাদকের ব্যবসা করত। সবচেয়ে অবাক করা বিষয় হলো তার পঙ্গু মা ঘরে বসে সেই ফেন্সিডিলগুলো গ্রামের বখাটে ছেলেপেলেদের কাছে বিক্রি করে টাকা ইনকাম করত। ওদিকে ময়না একটা ছেলে হলেও ছোটবেলা থেকেই তার মধ্যে বেশ কিছু আচরণ লক্ষ্য করা যায়। ছেলে হওয়া সত্ত্বেও তার আচরণ ছিল কিছুটা মেয়েলি প্রকৃতির, আর তার যত আকর্ষণ সব যেন নাচ গানের দিকেই। কিন্তু সে ছোট বলে এই ব্যাপারটা কেউ খুব একটা পাত্তা দিত না। পদ্মার পাড়ের গ্রামগুলোতে স্বাভাবিকভাবেই প্রযুক্তির খুব একটা ছোঁয়া পড়েনি। কারেন্ট না থাকায় আর হাতে হাতে মানুষের মোবাইল না থাকায় তাদের বিনোদনের একমাত্র মাধ্যম ছিল যাত্রাপালা আর গানের আসর। এই গ্রামটাতে মাঝে মাঝেই একদল হিজড়া এসে নাচ গানের আসর বসাতো। এই দলের গুরু মায়ের নাম ছিল মনসা। এই অজপাড়া গায়ের মনসাদের গানের পালায় ছিল এই গ্রামের লোকেদের বিনোদনের একমাত্র মাধ্যম। তো একদিন মনসারা যখন গানের পালা করছিল তখন অনেক জ্বর থাকা সত্ত্বেও ময়না সেখানে আসে। আর ঠিক তখনই মনসার চোখ পড়ে ময়নার উপর। গুরুমা ময়নার আচরণ দেখে বুঝতে পারে তার মধ্যে কিছুটা অসঙ্গতি আছে। এটা বুঝতে পেরে সে আসর শেষ করেই ময়নার মায়ের কাছে যায়। সেখানে গিয়ে সে ময়নার মাকে বলে, তোর ছেলে তো হিজড়া, সমাজের মানুষেরা এটা বোঝার আগেই তুই ওকে আমাদের কাছে দিয়ে দে, তা না হলে কিন্তু তোদের সংসারে একটা সময়ের পরে অনেক অশান্তি হবে। এই কথা শুনে ময়নার মা আর তার বোন সেখান থেকে তাকে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে চলে আসে, কেননা তারা আগে থেকেই জানতো ময়নার মধ্যে কিছুটা শারীরিক অসঙ্গতি আছে। কিন্তু ছেলে যেমনই হোক না কেন তার মায়েরই তো সন্তান। এদিকে গল্পটা যে সময়কার, সেই সময়ে একটা রীতির প্রচলন ছিল, কারো ঘরে যদি হিজড়া সন্তান জন্ম নিত তাদেরকে হিজড়াদের দলে দিয়ে দিত। কিন্তু ময়নার মা, বোন আর ভাই কোনোভাবেই ময়নাকে হিজড়াদের দলে দিতে রাজি হয় না। তবে তার দাদি খুব জোর করছিল ময়নাকে হিজড়াদের দলে দেওয়ার জন্য, কেননা এটা জানাজানি হলে সমাজে তারা মুখ দেখাতে পারবে না। এসব ঝামেলার মধ্যেই একদিন পুলিশ জানতে পারে ময়নার মা মাদক বিক্রি করে, তাই তারা তাকে ধরে নিয়ে যায়। পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে রঞ্জু বিভিন্নভাবে চেষ্টা করে তার মাকে ছাড়িয়ে নেয়। এদিকে ময়নার মাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরপরই কোনো এক অদ্ভুত আকর্ষণে ময়না চলে যায় গানের দলের গুরু মা মনসার কাছে। সে সেখানে যাওয়ার পর মনসা তাকে লিপস্টিক দিয়ে টিপ পরিয়ে তাদের মতো করে সাজিয়ে দেয়, আর এটা ময়নার মা দেখে ফেলে। তখন তিনি এই সিদ্ধান্ত নেয় যে ময়নাকে সে হিজড়াদের দলেই দিয়ে দেবে। মা আর বোনের চোখের জলের সাগরে আর ভাইয়ের এক প্যাকেট বাতাসা নিয়ে এই গ্রাম আর সমাজ থেকে বিদায় নেয় ময়না। হিজড়ারা ময়নাকে তাদের সাথে নিয়ে গিয়ে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নেয়। এরপর তার একটা নামও রাখা হয়, তার নাম রাখে গোলাপি। এরপর সে আস্তে আস্তে করে এই হিজড়া পল্লীতেই বড় হতে থাকে গোলাপি। নাচে, গানে ও সৌন্দর্যের মাপকাঠিতে সে সবচাইতে এগিয়ে। যে কেউ তাকে এক নজর দেখলে বুঝতেই পারবে না যে সে হিজড়া। তাকে দেখতে একজন পরিপূর্ণ নারীর মতোই দেখা যায়। বিভিন্ন জায়গায় গিয়ে দোকানে দোকানে চাঁদাবাজি আর নাচ গানের আসর করে টাকা ইনকাম করা ছাড়া আর কোনো কাজই ছিল না গোলাপির। এরকমই একদিন হঠাৎ করে পাশের গ্রামে নাচ গান করার জন্য অফার আসে মনসার কাছে। তো সেই আসরে খুব ভালো পারফরমেন্স করে গোলাপি। সে বিভিন্ন রূপে সবার সামনে নৃত্য পরিবেশন করে, এতটাই ভালো করে যে তার উপর নজর গিয়ে পড়ে এলাকার একজন প্রভাবশালী ব্যক্তির। লোকটার নাম সিরাজ মাতব্বর। সে গোলাপির রূপে এতটাই মুগ্ধ হয়ে যায় যে তাকে এক রাত পাওয়ার জন্য গুরুমা মনসার কাছে অনেক টাকার অফার করে। কিন্তু মনসা টাকার বিনিময়ে এই প্রস্তাবে রাজি হয় না। তার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে তার অনেক রাগ হয়। তাই সে রাতের অন্ধকারে একদল গুন্ডা পাঠিয়ে গোলাপিকে তুলে নিয়ে যায়। তাকে তুলে নিয়ে গিয়ে সিরাজ সেই রাতেই তাকে ধর্ষণ করে। পরের দিন এলাকায় স্থানীয় আয়োজকদের সাহায্যে গোলাপিকে উদ্ধার করে নিজেদের গ্রামে ফিরিয়ে নিয়ে যায় মনসা। প্রায় 3 মাস ধরে বিভিন্ন মানবাধিকার সংস্থা, আইন, আদালত ইত্যাদি বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও সিরাজ মাতব্বরের বিরুদ্ধে কিছুই করতে পারে না তারা, কেননা হিজড়া ধর্ষণের ঘটনা হওয়ায় সেটাকে সবাই খুবই হালকাভাবে নিচ্ছিল। এজন্য অসহায় মানুষগুলোর নিষ্ফল আর্তনাদ ছাড়া আর কিছুই করার ছিল না। এদিকে ওই ঘটনার ঠিক 3 মাস পর গোলাপি একদিন বাইরে বের হলে তার বমি হতে শুরু করে। তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে জানায় গোলাপি আসলে প্রেগনেন্ট, আর এই জন্যই তার বমি হচ্ছে। এই কথাটা শুনে যেন গোলাপির মাথায় আকাশ ভেঙে পড়ে।
আসলে ছোটবেলায় প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে শরীরে এক বিবর্তন ঘটেছিল। কিছু হরমোনাল সমস্যার কারণে ছেলে থেকে মেয়েতে পরিণত হচ্ছিল ময়না। কিন্তু তার গরিব পরিবার, তার অন্ধ সমাজ তাকে হিজড়া ভেবে পাঠিয়ে দেয় হিজড়া পল্লীতে। আর সাথে সাথেই তার শরীরের ভেতরে নারীত্বের বৈশিষ্ট্যগুলো বাড়তে থাকে। আর এই কারণেই সিরাজ মাতব্বর তাকে ধর্ষণ করার কারণে সে প্রেগনেন্ট হয়ে গেছে। এদিকে প্রেগনেন্ট হয়ে যাওয়ার কারণে সে হিজড়া সমাজে তাকে আর থাকতে দেয় না। গুরু মা মনসার কাছ থেকে বিদায় নিয়ে নিজের পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য রওনা হয় গোলাপী। বাড়িতে ফিরলে প্রথমে তাকে কেউ চিনতে পারে না, কিন্তু পরে যখন তার পরিচয় দেয় তখন সেখানে যেন একটা আনন্দঘন মুহূর্ত সৃষ্টি হয়। তবে তার ফিরে আসাতে পরিবারের সবাই খুব একটা খুশি হয় না। তার বড় ভাই রঞ্জু মাদকের নেশায় এতটাই আসক্ত হয়ে গেছে যে এখন সে প্রায় আধপাগল একটা মানুষ। সে যখন সুস্থ ছিল তখন সে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেছিল। এখন তার এই অবস্থা হওয়ার কারণে তার সেই বউ তার মাদকের ব্যবসার দায়িত্ব নিয়েছে। আর ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য সে সেখানকার একজন স্থানীয় পুলিশের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। রঞ্জুর চোখের সামনে সে ওই পুলিশের সঙ্গে একসঙ্গে সময় কাটায়। এদিকে গোলাপী গ্রামে ফিরে আসলেও গ্রামের লোকজন বিশ্বাস করতে চায় না যে সে আসলে একজন নারী। তাই সমাজের লোকজন বিভিন্নভাবে খোঁচা মেরে কথা বলতে থাকে। তারা গোলাপীর পরিবারের লোকজনদেরকে বলে যে তারা একজন হিজড়াকে ঘরে এনে রেখেছে। এইসব কথার হাত থেকে বাঁচতে রঞ্জুর বউ তার পরকীয়া প্রেমিককে দিয়ে পুলিশ পাঠিয়ে গোলাপীকে হিজড়া অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করে। গোলাপীর আসলে যাওয়ার কোনো জায়গা নেই। সে ছোটবেলা থেকেই পরিবার আর সমাজ ছাড়াই বড় হয়েছে। জীবনের বেশিরভাগ সময় কেটেছে তার হিজড়া পল্লীতে। ভাগ্যের কি নির্মম খেলা, যখন তার পরিবার এটা জানতে পারলো যে সে হিজড়া নয়, তখন তাকে পরিবারের ঠাঁই দিল না। এইসব ভাবতে ভাবতে মন খারাপ করে এক বুক কষ্ট নিয়ে সে পদ্মা নদীর পাড়ে গিয়ে বসে থাকে। সেখানে বসে বসে সে তার ছোটবেলার কথা ভাবতে থাকে। হঠাৎ দূরে সে একটা নৌকাতে একটা মেয়ে আর কয়েকটা ছেলেকে দেখতে পায়। কৌতূহল বশত সেখানে কি হচ্ছে সেটা জানার জন্য সে ওই নৌকাতে উঠে পড়ে। নৌকাতে থাকা সবাই তাকে বিভিন্ন রকম প্রশ্ন করলেও সে কোনো প্রশ্নের উত্তর দেয় না। তখন গোলাপীকে নিয়েই সেই নৌকাটা চলতে শুরু করে। নৌকাতে থাকা লোকজন ভেবেছিল নদীর ওই পারে গিয়ে গোলাপী হয়তো নেমে যাবে, আর এটা ভেবেই তারা গোলাপীকে খুব একটা পাত্তা দেয় না। ওই নৌকাতেই একটা ছেলেকে দেখে গোলাপী। ছেলেটা তার পোষা বাজ পাখিকে নিয়ে বসে আছে। দেখতে খুবই সুদর্শন। প্রথম দেখাতেই ছেলেটাকে গোলাপীর বেশ মনে ধরে যায়। আসলে এই দলটা ছিল একটা চোরা কারবারি দল। আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এর নাম কপিলা। আর বাজ পাখি সহ এই সুদর্শন ছেলেটার নাম কোবরা। তারা ট্রলারে করে পদ্মা নদীর বুকে জেগে ওঠা সীমান্তবর্তী একটা চরে গিয়ে অবস্থান নেয়। সেখান থেকে বিভিন্ন ধরনের মাদক বর্ডার থেকে চোরা কারবারের মাধ্যমে নিয়ে আসে। তো তাদেরকে গোলাপী জানায় তার থাকার কোনো জায়গা নেই। আর সেই সাথে সে এটাও জানিয়ে দেয় যে সে প্রেগনেন্ট। এটা জানার পরে তারা গোলাপীকে ওই চরে থাকার ব্যবস্থা করে দেয়। এভাবে 11টা দিন কেটে যায়। গোলাপী এখানে নিজেকে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছে। কিন্তু এইসবের মধ্য দিয়েই কোবরা আবার গোলাপীকে বেশ মনে ধরে যায়। যেহেতু গোলাপীও তাকে পছন্দ করত, তাই কোবরা তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে এক ধরনের সম্পর্ক তৈরি করে। প্রথম দিকে তাদের সম্পর্ক বেশ ভালোই কাটতে থাকে, কিন্তু কিছুদিন পর তাদের এই সুন্দর সম্পর্কে বাদ সাজে কপিলা। কেননা দীর্ঘদিন যাবৎ ব্যবসায় মনোযোগ না দেওয়ার কারণে এই মাদকের ব্যবসাটা তাদের শত্রুপক্ষ দখল করে নেওয়ার চেষ্টা করছে। তাই এবার তারা গোলাপীকে ঘিরে নতুন পাচারের প্ল্যান করে। যেহেতু গোলাপী প্রেগনেন্ট ছিল, তাই তারা গোলাপীকে ঘোড়ার গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার নাটক সাজায়। বর্ডারের অপর প্রান্ত থেকে মাদকদ্রব্য সহ একদল লোক মাদকগুলো পাচার করে নিয়ে আসে কোবরার কাছে। তারপর সেই মাদকদ্রব্যগুলো তারা লুকিয়ে ফেলে গোলাপীর পেটে। তারপর তারা আবারও ঘোড়ার গাড়িতে করে ফিরে আসে। একজন প্রেগনেন্ট মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখে রাস্তায় কেউ বাধা সৃষ্টি করে না। এভাবেই গোলাপীকে ব্যবহার করে তারা বেশ কয়েকবার মাদক পাচার করে। এদিকে সব হারানো গোলাপী তার নতুন সাথীদেরকে পেয়ে বেশ ভালোই আছে। অন্যদিকে ওই দ্বীপে গোলাপীর একজন মাওলানার সাথে পরিচয় হয়। সেই মাওলানা তাকে মাঝে মাঝেই বিভিন্ন ধর্মীয় কথা বলে বেঁচে থাকার অনুপ্রেরণা জোগাতো। তো এভাবে কয়েক মাস কেটে যাওয়ার পর হঠাৎ করেই কোথাও একটা উধাও হয়ে যায় কোবরা। নিজের ভালোবাসার মানুষের হঠাৎ করে উধাও হয়ে যাওয়া গোলাপীর মনের মধ্যে এক ভয়ের সৃষ্টি করে। আর তার সেই ভয়ের আগুনে ঘি ঢেলে দেয় কপিলা। সে গোলাপীর কাছে এসে বলে, পুরুষদের আসলে কখনো বিশ্বাস করতে নেই। আমি বর্ডারের এপারে মুসলমান পুরুষদেরকে দেখেছি, আবার ওই পারে দেখেছি হিন্দু পুরুষদের। হিন্দুরা গরুর মাংস খায় না, আর মুসলিমরা খায় না শুয়োরের মাংস। কিন্তু নারীর শরীরের প্রতি কারো ক্ষুধার কোনো কমতি নেই। এইসব বিভিন্ন কথা শুনে কোবরার প্রতি গোলাপীর মনে ঘৃণার জন্ম নেয়। ছোটবেলায় সে ছেলে হয়ে জন্ম নিয়েছিল। তারপর প্রকৃতির বিচিত্র খেলায় সে নারীতে পরিণত হয়ে যায়। আর মাঝখানের অনেক সময় সে কাটায় নিজেকে হিজড়া ভেবে। নিজেকে নারী ভাবতে শুরু করার পর পুরুষ মানুষের কাছ থেকে এমন প্রতারণার শিকার হয়ে তার নিজের নারীত্বের প্রতি প্রবল ক্ষোভ জন্ম নেয়।
রাগের বশবর্তী হয়ে সে নিজের মাথার সব চুল কেটে ফেলে। ঠিক তার কয়েকদিন পরেই সেই চরে ফিরে আসে কোবরা। গোলাপিকে এমন টাক মাথায় দেখে সে খুব অবাক হয়ে যায়। আসলে এতদিন কোবরা জেলে ছিল। মাদক পাচারের অভিযোগে পুলিশ তাকে জেলে রেখে দিয়েছিল, আর সেই কারণে সে এতদিন আসতে পারেনি। সে জেল থেকে বের হয়ে গোলাপির জন্য শাড়ি চুড়ি নিয়ে এসে দেখে গোলাপি নিজেই নিজের চুল কেটে ফেলেছে। এদিকে দেখতে দেখতে গোলাপির বাচ্চা হওয়ার সময় চলে আসে। এদিকে কোবরা আর একবারের মতো গোলাপিকে দিয়ে মাদক পাচার করতে চায়। আসলে এই যে কোবরা গোলাপিকে ভালোবাসার কথা বলে, এই সবকিছুই আসলে একটা নাটক। তাদের আসল টার্গেট ছিল গোলাপিকে দিয়ে মাদক পাচার করা। তারা ঠিক আগের মতোই ডাক্তার দেখানোর অভিনয় করে গোলাপিকে নিয়ে বর্ডারের কাছে যেতে শুরু করে। কিন্তু তারা জানতো না সেদিন সকালেই বর্ডারের কাছে কিছু মাদক চোরাকারবারীদের মধ্যে গোলাগুলি হয়, আর এজন্যই বর্ডারে এখন জোরসোর ভাবে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এদিকে এই ব্যাপারটা কোবরাদের দলের একজন টিভিতে দেখতে পায়। সে কোবরাকে জানাতে যাবে, কিন্তু তার আগেই কোবরারা বর্ডারে চলে যায়। সেখানে যাওয়ার পর গোলাপির অবস্থা বেশ খারাপ হতে থাকে। তার লেবার পেইন উঠতে শুরু করে। তার অবস্থা এমন দেখে কোবরা তাকে বর্ডারের পাশে একটা জায়গায় রেখে সে তার দলের অন্য লোকজনদেরকে নিয়ে মাদক আনতে চলে যায়। আগে থেকে সেখানে পাহারায় থাকা সৈন্যরা তাদেরকে দেখে ফেলে। দেখা মাত্রই তাদেরকে গুলি করতে শুরু করে। গোলাগুলির সময় কপিলার মাথায় গুলি লেগে সে সেখানেই মারা যায়। এদিকে প্রচন্ড ব্যথা ওঠার পরেও যখন গোলাপি কোবরাকে ফোন করে পায় না, তখন সে বুঝতে পারে কোবরা হয়তো পালিয়ে গেছে। সে খুব ভালোভাবেই বুঝে যায় এই গোলাগুলির মধ্যে কোবরার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তখনই সে কিছু দূরে পদ্মার তীরে একটা ভেলা ভেসে থাকতে দেখে। সেটা দেখে বাঁচার আশায় উঠে পড়ে গোলাপি। সৃষ্টিকর্তার অপার কৃপায় ওই ভেলাতে ভেসে থাকা অবস্থায় সন্তানের জন্ম দেয় গোলাপি। কিন্তু প্রকৃতির কি নির্মম খেলা! সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমায় জনম দুঃখী গোলাপি। আসলে তার শরীরের বেশ কিছু সমস্যা থাকায় তার ডেলিভারিটা স্বাভাবিক হয় না। কোবরা আর তার দলের লোকজনেরা তাকে ব্যবহার করে দিনের পর দিন মাদক পাচার করলেও তাকে কখনো একটা বারের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করেনি। ফলে নিজের জীবনের সাথে যুদ্ধ করেও বেঁচে থাকতে পারল না গোলাপি। সন্তান জন্ম দিয়েই সকল যুদ্ধের অবসান ঘটিয়ে দেয় সে। কিন্তু সৃষ্টিকর্তার কৃপা বোঝার স্বার্থ আসলে কারো নেই। পদ্মার বুকে যেমন গোলাপের মৃত্যু হলো, ঠিক তেমনি করে পদ্মার বুকে ভাসতে ভাসতেই সেই ভেলাটা এসে পৌঁছায় গোলাপেরই নিজের গ্রামে। ওই যে গোলাপির ভাবি যে পুলিশ অফিসারের সাথে পরকীয়ায় লিপ্ত ছিল, সেই পুলিশ অফিসার তার ওয়্যারলেসের মাধ্যমে জানতে পারে পদ্মার পাড়ে একটা মেয়ের লাশ ভেসে এসেছে। তবে লাশের সাথে একটা জীবিত নবজাতকও ভেসে এসেছে। এদিকে রঞ্জুর ওয়াইফ ছিল সন্তানবিহীন মানুষ, তাই সে মাতৃত্বের স্বাদ পাওয়ার জন্য সে তার পরকীয়া প্রেমিকের কাছে আবদার করে সেই নবজাতক বাচ্চাটাকে যেন তাকে দিয়ে দেওয়া হয়। প্রেমিকার কথা রাখতে সে বাচ্চাটাকে পুলিশ অফিসার রঞ্জন পরিবারের কাছে দান করে দেয়। মানে গোলাপির সন্তান ঘুরে ফিরে সেই গোলাপির ভাই মানে বাচ্চাটার মামার কাছে যায়। কিন্তু তারা কেউই জানতে পারল না এটা আসলে তাদেরই রক্ত। বাচ্চাটার নাম রাখে তারা পদ্মা। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের গল্পটা এখানে শেষ হলেও পদ্মার জীবনটা হয়তো এখান থেকে আবার শুরু হয়। এভাবেই যুগের পর যুগ ধরে পদ্মার পাড়ে অনেক গল্প জমা হয়, যে গল্পের কিছু সংখ্যক হয়তো কেউ জানতে পারে, আর বেশিরভাগই অজানা থেকে যায়।